হ্যালো স্টুডেন্ট, আশা করি সব ভালো আছিস। চলো আমরা একটা আলোচনায় বসি পড়াশোনার। তা আজকে আমাদের পড়াশোনার আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের একটি অংশ। তা সমস্যার নামটা আমি অবশ্যই বলবো প্রথমেই। আমাদের আজকে যে যে পাঠটা পড়াবো এটা আমি ক্লাস অবশ্য পড়েছি, একটা স্টুডেন্টের রিকোয়েস্ট আমাকে পড়াতে হচ্ছে কি ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। তো এটা পড়ানোর আগে আমাদের একটু ফরাসি বিপ্লব সম্পর্কে সামান্য একটু আলোচনা করা দরকার, নতুবা এটা বুঝবি না। তা ফরাসি বিপ্লবটা কি? হ্যাঁ, ফরাসি বিপ্লব কি ঘটনা সেটা জাস্ট এটা আলোচনা করলে তোরা বুঝে যাবে। কি আলোচনা? না, ইউরোপ একটি দেশ, ফ্রান্স, সালটা 1789। ফ্রান্সের জনগণ রাজার অত্যাচারে, রাজার কর্মচারীদের অত্যাচারে এতটা অতিষ্ঠ হয়ে পড়ল যে তারা নিজেদের মধ্যে বিদ্রোহ করলো, নিজেরা বিদ্রোহ করলো রাজার বিরুদ্ধে, আন্দোলন করলো এবং রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দিল, দিয়ে প্রজাদের মধ্যে একজনকে সিংহাসনে বসালো। কেমন? এই ঘটনাটাকে সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিল, সারা বিশ্বের প্রভাব সারা বিশ্বে পড়েছিল যে কিভাবে একজন রাজাকে জনগণ সিংহাসন থেকে নামিয়ে দিল। এর প্রভাবটা এত সুদূরপ্রসারী ছিল বলে মানে সারা বিশ্বের প্রভাব পড়েছিল এবং পরবর্তীকালে এবং এখনো এই যে পদ্ধতিতে রাজা কিভাবে, রাজা দেশের রাজা কিভাবে, শাসক কিভাবে নির্বাচন হবে, জনগণ নির্বাচন করে, জনগণ তৈরি করে রাজাকে, এটা এখনো আমাদের মধ্যে বর্তমান রয়েছে। তাহলে শুরু হয়েছিল কবে? 1789 সালে ফ্রান্সে, যার প্রভাব সুদূরপ্রসারী, যা এখন আমরা ভোগ করে যাচ্ছি সেই আদর্শটাকে। এর জন্যই এত ব্যাপক প্রভাবের জন্য ওই ঘটনাটাকে বলা হয় বিপ্লব। আর কোথায় ঘটেছিল? ফ্রান্সে। তাই এটাকে কি বলা হচ্ছে? ফরাসি বিপ্লব। তাই বিপ্লব কাকে বলে বোঝা গেল। কিন্তু এটা কি একদিনে ঘটেছিল যে চলো আজকে সবাই রাজার বিরুদ্ধে আমরা গেলাম, রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দিই, কালকে আজকে আমাদের মধ্যে সিংহাসনে বসে দিই? না, ওরকম ঘটনা নয়, একদিনে ঘটেনি। এটা কয়েকদিন ধরে, কয়েক বছর ধরে ঘটেছিল যে রাজাকে আস্তে আস্তে, রাজার ক্ষমতাটাকে কমিয়ে কমিয়ে এনে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়ে, রাজাকে মৃত্যু দিয়ে প্রজাদের মধ্যে একজনকে নির্বাচন করা হয়। অর্থাৎ দীর্ঘদিন, কয়েক বছর লেগেছিল। এই কয়েক বছরের মধ্যেই একটা ঘোষণা আসে। সেই ঘোষণার কি নাম? ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। এই প্রশ্ন যে কে করেছে? রাজা করেছে, প্রজা করেছে? ঘোষণাটা কে করেছে? এই ঘোষণাটা কে করেছে এটা জানার আগে আমাদের আরেকটু কিছু জানতে হবে। তা কি জানতে হবে? না কে করলো ঘোষণাটা? প্রথম হচ্ছে যে কি করে ফরাসি বিপ্লবটা হয়। তখন ফ্রান্সের রাজা ছিল, তো 1789 ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই। তার অর্থের খুব অভাব হয়েছিল। রাজার অর্থের অভাব, রাজা কি করবে? প্রজাদের উপর কর চাপাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কার উপর কর চাপাবে? ফ্রান্সে তখন 3 রকম প্রজা ছিল। সবচেয়ে উঁচুতে কে ছিল? যাজক সম্প্রদায়, অর্থাৎ যারা গির্জা, খ্রিস্টান সম্প্রদায়, হ্যাঁ, যারা গির্জা মঠে থাকতো, পূজা অর্চনা করতো, রাজাকে পরামর্শ দিত, তারা হচ্ছে গিয়ে যাজক সম্প্রদায়। দ্বিতীয় কে? না অভিজাত সম্প্রদায়। অভিজাত বলতে কি বুঝি? না যারা বংশ পরম্পরায় বড়, যাদের বংশ কৌলিন্য রয়েছে, তারা হচ্ছে অভিজাত সম্প্রদায়। বাদ বাকি সব তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ কৃষক, ডাক্তার, উকিল, হাকিম যা আছে, বুর্জোয়া, ব্যবসায়ী যা আছে, সব বণিক, সব তৃতীয় সম্প্রদায়। তাহলে রাজাকে কর চাপাতে হবে। রাজা অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, বলছে কাদের উপর কর চাপানো আছে? বলছে তৃতীয় সম্প্রদায়ের উপর মারাত্মকভাবে কর চাপানো আছে, আর কর চাপানো যাবে না। কাদের উপর কর চাপাতে হবে? না তাহলে বাকি হলো অভিজাত আর যাজক। তাহলে প্রথম অভিজাতদের উপর কর চাপানো হবে। অভিজাতটা বললো রাজার কোনো ক্ষমতা নেই, রাজার বিরুদ্ধে অভিজাতটা প্রথম বিদ্রোহ করলো, রাজার কোনো ক্ষমতা নেই কর চাপানোর। কার ক্ষমতা আছে? না রাজাকে পরামর্শ দেওয়ার জন্য একটা সভা আছে, যেটা 175 বছর ডাকা হয়নি, রাজাকে পরামর্শ দেওয়ার জন্য। সেই সভাটার নাম হচ্ছে স্টেট জেনারেল। অভিজাতটা দাবি করলো যে ডাকা হোক স্টেট জেনারেলকে, সভা ডাকা হোক। রাজা বললো ঠিক আছে, কর চাপা দিলে আমাকে যখন ডাকতে হয় ডাকবো। রাজা ডাকলেন 1789 সালের 5ই মে। ডাকলেন কি সভা? স্টেট জেনারেল সভা ডাকা হলো। সে স্টেট জেনারেল 3টে ঘর ছিল, 3টে কক্ষ ছিল। একটা ঘরে যাজকরা বসতো, একটা ঘরে অভিজাতরা বসতো, আর একটা ঘরে তৃতীয় সম্প্রদায় বসতো।
এবার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় সম্প্রদায় বসে তাহলে কটা ভোট হবে? 3টে ঘরে 3টে ভোট। যাজক একটা ভোট দেবে, অভিজাত একটা ভোট দেবে, আর তৃতীয় সম্প্রদায় একটা ভোট দেবে। এইখানে তৃতীয় সম্প্রদায়ের আপত্তি যে না, ওরকম ভোটে আমরা যাবো না। আমাদের দাবিটা কি না, এখানে যত লোক উপস্থিত আছে সবাই একটা করে ভোট দেবে। আর তৃতীয় সম্প্রদায়ের সংখ্যা বেশি ছিল, এটা অরাজকতার সৃষ্টি হয়ে গেল। একদিকে তৃতীয় সম্প্রদায় চলে গেল, আর একদিকে যাজক, অভিজাত আর রাজা একদিকে হয়ে গেল। এই প্রথম বিদ্রোহের আগুন লাগলো। তৃতীয় সম্প্রদায় ধীরে ধীরে ক্ষমতা বৃদ্ধি করো, স্টেট জেনারেলকে নিজের ক্ষমতায় নিয়ে আসলো, নিজের কন্ট্রোলে নিয়ে আসলো, এবং নামটা চেঞ্জ করে করলো সংবিধান সভা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে স্টেট জেনারেল ছিল, তৃতীয় সম্প্রদায় ক্ষমতা দখল করে সেটাকে কি করে দিল? সংবিধান সভা। এই সংবিধান সভায় ফ্রান্সের জন্য একাধিক ঘোষণা করেছে, যার মধ্যে একটি অন্যতম ঘোষণা ছিল কি? ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 1789 সাল 26শে আগস্ট এই সংবিধান সভায় ঘোষণাটি করে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। তাহলে আমরা চলে আসলাম পড়াতে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে সংবিধান সভায় এই অধিকারের মাথায় আসলো কি করে, অর্থাৎ ভিত্তি কি? এই যে অধিকারগুলো যে ব্যক্তি ও নাগরিক প্রতিটা জনগণকে কিছু অধিকার দেবে, তাদের মাথায় ঢোকালো কে এগুলো? ভিত্তিটা কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে না ফরাসি বিপ্লবে কিছু দার্শনিক ছিল, রুশো, মন্তেস্কু, ভলতেয়ার। এরা ফরাসি বিপ্লবের পথ দেখিয়েছে যে ফরাসি বিপ্লব জনগণ কোন পথে গিয়ে রাজাকে ক্ষমতাচ্যুত করবে, কোন পথে গিয়ে। অর্থাৎ ওইসব দার্শনিকদের আদর্শ, দার্শনিকদের চিন্তা ভাবনা সংবিধান সভার মাথায় ঢুকেছিল, এবং ওই আদর্শতে, আদর্শেরই ফলপ্রকাশ কি হচ্ছে, আদর্শগুলি এসেছে কি হিসাবে? ব্যক্তি ও নাগরিকের অধিকার হিসাবে, নাগরিক অধিকার ঘোষণা হিসাবে। কেমন? তাহলে ভিত্তিটা বোঝা গেল। এর প্রশ্ন জানি কি বলা ছিল। 1 নম্বর পয়েন্ট কি বলা ছিল না, প্রথম পয়েন্টে বলা ছিল যে জনগণ যখন জন্মায়, অর্থাৎ মানুষ যখন জন্মায়, প্রতিটি মানুষ যখন প্রতিটি ব্যক্তি যখন জন্মায়, সে সম্পূর্ণ স্বাধীন, সে কারোর আন্ডারে নয়। অর্থাৎ কোনো সামন্ত প্রভু কিংবা কোনো ধনী ব্যক্তির নিয়ন্ত্রণে নয়, সে সম্পূর্ণ নিজে স্বাধীন। তার সম্পূর্ণ বাক স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। কথা বলার স্বাধীনতা কি গালাগালি দেওয়া? না, নয়। কিরকম স্বাধীনতা? না তোকে কেউ শোষণ করছে, রাজা তোকে শোষণ করছে, পুলিশ থেকে শোষণ করছে, তুই তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার পাবি, অর্থাৎ তোর স্বাধীনতা আছে। সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, অর্থাৎ সংবাদপত্র যদি রাজা যদি কোনো খারাপ কাজ করে থাকে, সংবাদপত্র তার বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে লিখবে। এই স্বাধীনতা দিল ব্যক্তি ও নাগরিকের অধিকারে। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি করবো? জনগণের অধিকার, স্বাধীনতার অধিকার কার কার হলো? জনগণের হলো, আর সংবাদপত্রের স্বাধীনতার অধিকার হলো। দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনার মধ্যে আসবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিচার ব্যবস্থার উপরে। কি ছিল না, ফ্রান্সে আগে দুটি খুব বিখ্যাত আইন ছিল, বিখ্যাত বলে বলে কুখ্যাত আইন ছিল। কি ছিল? লেতার দ্য ক্যাচে আর লেতার দ্য গ্রেস। আইনের বিষয়বস্তু কি বলা হলো? যে কোনো ব্যক্তিকে সন্দেহ করে গ্রেপ্তার করা যেতে পারে। আর একটা কি? লেতার দ্য গ্রেসে কি? যে কোনো ব্যক্তি যার টাকা আছে সে যদি অন্যায় করে, টাকা দিয়ে অর্থাৎ অর্থ দিয়ে মুক্তি পেতে পারে। দুটি আইন ছিল। এই ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণায় দ্বিতীয়তেই বলা হলো ওই দুটি আইনকে বাতিল করা হবে। কি বলা হবে না, বিনা বিচারে কাউকে গ্রেপ্তার করা যাবে না। দ্বিতীয় পয়েন্টে বোঝা গেল। প্রথমে স্বাধীনতা পয়েন্ট আলোচনা করলাম, দ্বিতীয় পয়েন্ট আলোচনা করলাম কেন? বিচার ব্যবস্থার উপরে। ঠিক আছে, দুটো হলো। তৃতীয় পয়েন্ট কর ব্যবস্থা। তৃতীয় পয়েন্ট হচ্ছে কর ব্যবস্থা। সেটা কি না, ফ্রান্সের কর ব্যবস্থায় সাম্য আনা হবে। অর্থাৎ ফ্রান্সের যত জনগণ আছে, যত জনগণ ফ্রান্সে রয়েছে, সবাইকে একই কর দিতে হবে। অর্থাৎ যারা যদি কর চাপায়, তাহলে যদি কারোর উপর 5 টাকা চাপায়, সেটা সবার উপর চাপবে। কোনো যাজক, অভিজাত, সাধারণ মানুষ এরকম কিছু নয়, যে বেশি দেবে কম দেবো নয়। অর্থাৎ কর যদি রাজা প্রজাকে দিতে হয়, সবাই সমান কর দেবে। বোঝা গেছে এবার? তাহলে কর ব্যবস্থায় সাম্য আনা হলো। আর এখানে কি বলা হলো না, প্রতিটা জনগণ তার সম্পত্তি ভোগ করতে পারবে।
অর্থাৎ তার বাবার সম্পত্তি কিংবা সে তাকে কোনো দাদু জ্যাঠা কেউ সম্পত্তি দিয়েছে, সে সম্পত্তি সে নিজে ভোগ করতে পারবে। আগে এটা ছিল না ফ্রান্সে। ক্লিয়ার? 3টে পয়েন্ট মধ্যে হলো। চতুর্থ পয়েন্ট, চতুর্থ পয়েন্টে বলা হচ্ছে গিয়ে ভোটাধিকার। এখানে বলা হলো প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার দেওয়া হলো, ভোট দেওয়ার অধিকার দেওয়া হলো। কিন্তু এখানে একটা ডিসপুট রয়েছে বা একটা কি বলবো ত্রুটি রয়েছে সংবিধান সভার। এখানে ভোটাধিকারটাকে একটু লঘু করা হলো। কিরকম করা হলো না, জনগণকে দুটি ভাগে ভাগ করা হলো এই সময়। একটা সক্রিয় জনগণ, একটা নিষ্ক্রিয় জনগণ। সক্রিয় কাকে বলবো না, যারা ফ্রান্সের রাজকোষে বছরে 3 লিব্রো মানে কি ওখানকার মুদ্রার নাম, আমাদের দেশের মুদ্রার নাম যেমন রুপি, বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা, ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে কি লিব্রো। তাহলে বছরে যারা 3 লিব্রো মিনিমাম ট্যাক্স দেয় রাজাকে বা সরকারকে, তারা সক্রিয় নাগরিক, তারাই পারবে ভোট দিতে, অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে, নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আর নিষ্ক্রিয় কারা, যারা ট্যাক্স দেয় না। তাহলে আমাদের পয়েন্টটা আমরা কি দেবো, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। কিন্তু পয়েন্টে লিখতে গিয়ে আমরা লিখবো প্রথমে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার দেওয়া হয়েছে, কিন্তু তার একটা ত্রুটি রয়েছে। জনগণ ত্রুটি ভাগে ভাগ করে সক্রিয় নিষ্ক্রিয়, কাকে সক্রিয় কাকে নিষ্ক্রিয় বলে সেটা আমরা লিখে দিতে হবে, লিখে দিব ওটা। পরের পয়েন্ট হেডিং করা দরকার নেই, জাস্ট নর্মাল লিখে যাবি। কি লিখবি না, সরকারি কর্মচারী তার কাজকর্মের জন্য কার কাছে দায়ী থাকবে, রাজার কাছে নয়, জনগণের কাছে। দেখুন আমরা বলি না, যা সরকারি কর্মচারী পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ একটা সরকারি কর্মচারী সে ভুল করেছে ভালো করেছে, সে কৈফিয়ত কোথায় দেবে, নট রাজাকে, কাকে দেবে, জনগণকে দেবে। অর্থাৎ সরকারি কর্মচারী সম্পূর্ণ নিয়ন্ত্রণে কার আসলো, জনগণের নিয়ন্ত্রণে আসলো। একাধিক পয়েন্ট আছে আমাদের টিকার জন্য, 4-5টা পয়েন্ট যথেষ্ট। শেষ। পরে কি গুরুত্ব লিখবি, কি সামান্য আলোচনা করি। গুরুত্বটা কি না, ঐতিহাসিকরা এই ঐতিহাসিক বিশেষ করে ওলার, সম্ভবত ওলার দেখিনি, ঐতিহাসিক ওলার এই ঘোষণাটাকে বলেছে পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা। পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা, খুব জটিল কথা। পুরাতন তন্ত্র মানে কি, ফরাসি বিপ্লবের আগে যেমন ফ্রান্সের শাসন ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে পুরাতন তন্ত্র। এর মৃত্যু ঘটিয়েছে কে না, এই ঘোষণাটা, অর্থাৎ মৃত্যু পরোয়ানা। অর্থাৎ পুরাতন তন্ত্রে যেমন সিস্টেম ছিল, সেই সিস্টেমটা সম্পূর্ণটা মৃত্যু ঘটিয়েছে কে না, ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণা। কি কোন পয়েন্টে মৃত্যু ঘটিয়েছে, একাধিক পয়েন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি না, আগে ঘোষণা হতো রাজাটা দৈব সত্তা আছে, রাজা কৈফিয়ত দেবে কার কাছে না, রাজা কৈফিয়ত দেবে এখানে একবারে ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বর রাজাকে সৃষ্টি করে, দৈব সত্তা, রাজার উপর ঈশ্বরের আশীর্বাদ বা ভরা যাই বলি, যেটা বলছিলেন ওরা। কিন্তু এখানে কি বলা হলো যে সরকারি কর্মচারী, সরকার সবাই কার উপর দায়িত্বশীল, কাকে কৈফিয়ত দেবে, জনগণকে। অর্থাৎ ফ্রান্সে ফরাসি জাতির সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সমস্ত ক্ষমতা, ফ্রান্স জাতির সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এটা প্রসঙ্গ হচ্ছে আলোচনা করে দেখ, আমাদের দেশের সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। প্রমাণটা কি, আমাদের এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে নিজে গর্ব করে বলে সে চাওয়ালা ছিল। তাহলে ভাব, একজন চাওয়ালাকে ভারতীয় জনগণ ভোট দিয়ে, শুধু ভোট দিয়ে কি করেছে, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। তো সমস্ত ক্ষমতা উৎসটাকে জনগণ। এই যে জনগণ সমস্ত উৎস, এইটা ওইখানে লেখা ছিল ফরাসি ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণায়। ঠিক আছে, তাহলে এটা অ্যাড করে দিবি, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে গিয়ে জনগণ। কেমন? আশা করি ভালো থাকবি, পরে অন্য টপিক আলোচনা করা যাবে।